আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় জরুরি পদক্ষেপ নিতে 16,276 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কর্মক্ষেত্রে যাবার নির্দেশনা প্রধানমন্ত্রীর। দেশে একদিনে সর্বোচ্চ 2,911 করোনা রোগী শনাক্ত। নতুন 37 জন সহ মোট 709 জনের প্রাণহানি। উপসর্গ নিয়ে অন্তত 13 জনের মৃত্যু। কল্যাণ তহবিলে 2 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সিলেটে শ্রমিকদের 2 গ্রুপের সংঘর্ষ। বাস ও লঞ্চের যাত্রীদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে দেশে ভালো ফল মিলছে জানিয়েছেন চিকিৎসক ও রোগীদের স্বজনরা। সফলতা পেলে শুরু হবে পুরোদমে। কৃষ্ণাঙ্গর জর্জ ফ্লয়েড হত্যার 7ম দিনেও যুক্তরাষ্ট্রের শতাধিক শহরে সংঘর্ষ লুটতরাজ। 5,000-এর বেশি আটক। বিক্ষোভ দমাতে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। দেশের জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ বাড়াতে তাগিদও দেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা প্রতিরোধে 2টি প্রকল্প সহ 16,276 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদনও দেয় একনেক। সাধারণ ছুটি শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনেই যেতে হবে কর্মক্ষেত্রে। প্রত্যেকেই তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা নিয়েছি। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো, এরপরেও সকলে চলাফেরা বা সব কিছুতেই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে একনেক সভায় যোগ দিলেও রাজধানীর আগারগাঁওয়ের এনএসি সম্মেলন কেন্দ্রে ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকার প্রধান বলেন, মুজিব বর্ষের মধ্যেই দারিদ্র্য সীমা আরও কমানোর লক্ষ্য ছিল, কিন্তু করোনার কারণে অর্থনীতির গতি কিছুটা থমকে গেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই মুজিব বর্ষে আমরা আমাদের দারিদ্র্যের হার আরও কমিয়ে এনে বাংলাদেশকে আমরা যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে একটা উচ্চতর পর্যায়ে আমরা নিয়ে যাব। কিন্তু কোভিড-19-এর কারণে সে গতিশীলতাটা কিছুটা স্থবির হয়ে গেছে। তবে আমরা মনে করি যেরকম দিন থাকবে না, আমরা হয়তো যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, করোনা প্রতিরোধে 2টি সহ 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইটার জন্য বৃদ্ধি করা হয় এবং প্রতিটি জেলা হাসপাতালের জন্য আইসিইউ ইউনিট থাকে। স্বয়ংসম্পূর্ণ আইসিইউ ইউনিট যে মাস্ট, অতি জরুরি ভিত্তিতে এগুলাকে আপডেট করতে হবে, বানাতে হবে, স্টাফিং করতে হবে, ইকুইপিং করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই সকল কাজটা তার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে তাগিদও দেয়া হয় বৈঠকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1.5 লাখ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে 12,704 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 2,911 জনের। এ সময় আরও 37 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মারা গেলেন 709 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। কাপড়ের মাস্ক করোনা ভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত বাংলাদেশে 52,445 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 11,120 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 523 জন। যে 37 জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 33 জন ও নারী 4 জন। দেশের 52টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 14,950 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 3,33,073টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,911 জন এবং এ পর্যন্ত শনাক্ত 52,445 জন। শনাক্তের হার 22.91%।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে আরও জানানো হয় 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে 288 জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন 6240 জন রোগী। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যু 709 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে কাপড়ের মাস্ক ব্যবহারের কথা বলা হয় স্বাস্থ্য বুলেটিনে। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় এবং হাত ধোয়ার অভ্যাস চালু রাখার কথাও বলা হয়। হাত ধোয়া অভ্যাস বা সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, খুলনায় 2 জন, মুন্সিগঞ্জ ও ঝালকাঠিতে 2 জন করে মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, পটুয়াখালী ও বরিশালে মোট 3 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কবির চৌধুরীর মৃত্যু হয়েছে। দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এর আগে আইসিইউতে উপসর্গ নিয়ে করিমুল্লাহ নামে আরেকজন মারা যান। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন 77 জন। এছাড়া জেলায় করোনায় নতুন শনাক্ত 208 জন। এদের মধ্যে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ 8 চিকিৎসক ও 4 পুলিশ সদস্য রয়েছেন। সিলেটে একদিনে করোনায় মারা গেছেন 4 জন। এদের 3 জন সিলেটের ও 1 জন সুনামগঞ্জের। এছাড়া সিলেটে নতুন করে পুলিশ, চিকিৎসক সহ আরও 49 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন 2 জন। শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ভোরে যশোরের ঝিকরগাছার ফারুক হোসেন এবং মনিরামপুরের গৃহবধূ তাহমিনার মৃত্যু হয়। সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে মুন্সিগঞ্জে 2 জনের মৃত্যু হয়। এরা হলেন চর কিশোরগঞ্জের আব্দুল হান্নান মাতবর ও টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের মতিউর রহমান শিকদার। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 69 জন। নোয়াখালীতে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। এদের একজন ঢাকায় ও অপরজন বেগমগঞ্জের চৌমোহনীতে মারা যান। করোনায় সকালে ঝালকাঠির সদর উপজেলার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন মোল্লা ও নলছিটিতে জামাল উদ্দিন হাওলাদার নামে একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন 3 জন সহ 52 জন করোনায় আক্রান্ত। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জে মারা গেছেন এক বৃদ্ধ। মঙ্গলবার ভোরে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেলে তাঁর মৃত্যু হয়। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গে পিয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে তার নিজ বাড়িতে। ওই নারীর বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জে র্যাবের 16 সদস্য করোনায় আক্রান্ত হওয়ার একদিন পর আরও 5 সদস্য নতুন করে আক্রান্ত হয়েছেন। এদিকে সুনামগঞ্জে করোনা আক্রান্ত এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে মারা গেছেন সোমবার। এটি জেলায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা। বরিশালে নতুন করে 45 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ 63 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। রাজশাহীতে একদিনে নতুন করে 6 জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক শিক্ষানবিশ এএসপি ও একজন ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। এদিকে নীলফামারীতে নতুন করে আরও 17 জন ও গোপালগঞ্জে 6 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় 24 ঘন্টায় নমুনা পরীক্ষার ফলাফলে 2 জন চিকিৎসক, 2 জন নার্স ও 1 জন স্বাস্থ্যকর্মী সহ 35 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া রাঙ্গামাটিতে নতুন করে 7 জন, সাতক্ষীরায় 1 জন ও টাঙ্গাইলে 2 জনের করোনা শনাক্ত হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাজধানীর গণপরিবহনে আজ তেমন ভিড় দেখা যায়নি যাত্রীদের। কঠোর অবস্থানে রয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। নজরদারি চলছে তারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা, যত্রতত্র যাত্রী ওঠানামা ও দরজা খুলে রাখা হচ্ছে কিনা। 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অর্ধেক আসন খালি রাখার শর্তে সোমবার থেকে সীমিত আকারে চালু হয় গণপরিবহন। 60% ভাড়াও বাড়ানো হয়েছে। রাজধানীতে চলাচল করা গণপরিবহনগুলোতে দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রেখেই বসেছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে জরুরি প্রয়োজনেই ঘর থেকে বের হয়েছেন তারা। সাধারণ ছুটি তুলে নেওয়া নিয়েও যাত্রীদের মাঝে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। করোনা পরিস্থিতিতে তো আমরা সম্পূর্ণ 100% ঝুঁকি নিচ্ছি, আর এটা হচ্ছে সরকারের ভুল সিদ্ধান্ত লকডাউন উঠে দেওয়া। মানুষ তো সব বেরোয় গেছে, দেওয়া দেখতেছে খুবই খারাপ অবস্থা হবে যা দেখতেছে। ভবিষ্যতে অন্ধকার ছাড়া আমি কিছু দেখছি না। এই জিনিসগুলো প্রপারলি লকডাউন দিয়ে হবে না, এখানে কারফিউ দরকার অ্যাকচুয়ালি। মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরেছেন
বাসের চালক ও সহকারীরা। অনেক বাসে রয়েছে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা। তবে ট্রাফিকের দেয়া 9টি নির্দেশনার একটিও যাতে কেউ অমান্য করতে না পারে সেজন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা যে সচেতন করছি মাইকিং এর মাধ্যমে, আর ইন্টারসেকশনের আশপাশে যে গাড়িগুলো আসছে সেগুলো যদি গেট খোলা থাকে সেক্ষেত্রে আমরা গেট ওপেনের মামলা দিচ্ছি, অথবা যদি যাত্রী যত্রতত্র ওঠানামা করে সেক্ষেত্রেও আমরা তাদেরকে প্রসিকিউশন দিচ্ছি। করোনা বিস্তার রোধে 25 মার্চ থেকে বন্ধ ছিল সব ধরনের গণপরিবহন চলাচল। তবে যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করতে রাজধানীর 8টি পয়েন্টে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে সিলেটের দক্ষিণ সুরমায় দুদল বাস শ্রমিকের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এদিকে করোনা পরিস্থিতিতে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দ্বিতীয় দিনের মতো গণপরিবহন চলছে দেশের বিভিন্ন জায়গায়। তবে বাড়তি ভাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা। সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালে মঙ্গলবার বেলা 4টার দিকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের অনুসারীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ বাধে। শ্রমিকদের দাবি তাদের কল্যাণ তহবিলের প্রায় 2.5 কোটি টাকা ছিল, কিন্তু ফলিক মাত্র 41 লাখ টাকার হিসাব দিয়েছেন। বাকি 2 কোটি টাকার হিসাব চাইলে তিনি শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করেন। লকডাউনে বেকার হয়ে পড়া পরিবহন শ্রমিকরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিকের কাছে কল্যাণ ফান্ডের টাকা থেকে শ্রমিকদের ঈদ উপহার দেওয়ার দাবি জানান। এ সময় শ্রমিক নেতা ফলিক টাকার হিসাব দিতে না পারায় তারা বিক্ষোভ শুরু করেন। মিছিলটি শ্রমিক নেতা ফলিকের মালিকানাধীন এনা কাউন্টারে গেলে তার অনুসারীদের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিক পুলিশ সহ অন্তত 20 জন আহত হন। এদিকে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দ্বিতীয় দিনের মতো গণপরিবহন চলছে সারা দেশে। যাত্রী কম নিয়েই চলাচল করছে ঢাকা টাঙ্গাইলের বাস। তবে মহাসড়কে গণপরিবহনের সংখ্যা অনেক কম। স্বাস্থ্যবিধি রক্ষায় পুলিশি নজরদারি থাকায় জরিমানার ভয়ে বাস নামাননি অনেক বাস মালিক। তবে ছোট ছোট যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়ক। গাজীপুরের বিভিন্ন মহাসড়কেও চলছে সব ধরনের গণপরিবহন। তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেক যাত্রী। একসাথে জটলা করে গাড়িতে উঠছেন তারা। এছাড়া অনেকেই ব্যবহার করছেন না মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। যে নির্দেশনাগুলো দিয়েছে আমরা চেষ্টা করছি যাতে সবাই সেই নির্দেশনাগুলো মেনে চলে। আমরা পরিবহন শ্রমিক যারা আছে তারা যাতে সকলে পিপি এবং তাদের যাতে মাস্ক পরা থাকে। এছাড়া মাস্কবিহীন যে যাত্রী আছে তারা যাতে গণপরিবহনে না চলতে পারে সেই ব্যবস্থাও আমরা রেখেছি। অন্যদিকে বরিশালে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হলেও কেউ মানছেন না শারীরিক দূরত্ব। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যাত্রীরা এসব নিয়মকানুন মানছেন না। যাত্রীদের অভিযোগ, লঞ্চের সংখ্যা কম হওয়ায় দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। যাত্রী যেহেতু বেশি, লঞ্চ বেশি থাকলে হয়তো একটু শৃঙ্খলা থাকতো। এখন যে অবস্থাতে শৃঙ্খলা নাই। কি করুন, দূরত্ব জায়গা তো নাই, এই জন্য দূরত্ব বসতে পারি নাই। 3 ফুট ফাঁক বসার তো নিয়ম। এদিকে বিআইডব্লিউটি এর পোর্ট অফিসার জানিয়েছেন, ড্যাকের যাত্রীদের টিকিট সংগ্রহের জন্য সদরঘাটের পার্কিং ওয়েতে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাত্রী তেমন না থাকায় অনেক মালিকই এই পরিস্থিতিতে লঞ্চ চালাতে চাচ্ছেন না। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, নাটোরে আমাদের সহকর্মী কামরুল ইসলামের সাথে এখন আমরা সরাসরি যুক্ত হব গণপরিবহন চলাচলের সবশেষ পরিস্থিতি জানতে। কামরুল, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলো নাটোর স্টেশন হয়ে নিয়মিত চলছে কিনা, আর সেগুলোতে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? জি যেবা আপনি জানেন, লকডাউন শেষে সরকারি বিধি মেনেই নাটোরের উপর দিয়ে উত্তরবঙ্গের 2টি ট্রেন চলাচল করছে, একটি পঞ্চগড় এক্সপ্রেস আর একটি লালমনিরহাট এক্সপ্রেস। লালমনিরহাট এক্সপ্রেস নাটোরে স্টপেজ নেই, তবে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের জন্য নাটোরে 25টি সিট বরাদ্দ থাকলেও বর্তমানে 12টি সিট বরাদ্দ রাখা হয়েছে। এই 12টি টিকিটও অনলাইনের মাধ্যমে কাটতে হচ্ছে যাত্রীদেরকে। অনেকেই অনলাইন সিস্টেম না বোঝার কারণে প্ল্যাটফর্মে এসে ভিড় জমাচ্ছেন, কিন্তু প্ল্যাটফর্ম থেকে কোনো টিকিট সরবরাহ করা হচ্ছে না। এদিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোরের উপর দিয়ে গেলেও নাটোরে কোনো স্টপেজ দেওয়া হয় না। এছাড়া নাটোরের প্ল্যাটফর্মে আমি এসে দেখেছি যে 3 ফিট দূরে দূরে তারা চিহ্ন দিয়ে রেখেছেন, সেখান থেকে যাত্রী ওঠানামা করছে, কিন্তু
ট্রেন চলাচলের প্রথম দিন থেকেই নাটোরে তেমন কোনো যাত্রী উঠানামা করতে দেখা যায়নি, তবে স্বাস্থ্যবিধি এখানে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো এই ছিল নাটোরের ট্রেনের সর্বশেষ পরিস্থিতি। জেবা, ধন্যবাদ কামরুল। দর্শক, নাটোর থেকে সঙ্গে ছিলেন সহকর্মী কামরুল ইসলাম। সংক্রমণ প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতার প্রাচীর নির্মাণের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, করোনা যাত্রী মালিক শ্রমিক আলাদা করে চিনবে না, ছাড় দেবে না, নিজেদের স্বার্থেই সচেতনতা জরুরি। মঙ্গলবার বাসভবন থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালানোয় মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সবাইকে ধন্যবাদ দেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনাও করেন। সাহেব বলেছেন সরকার নাকি কানে তুলো দিয়েছে। আমি বলতে চাই, সরকারের ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় আছে, বরং আপনারাই দেখতে পাচ্ছেন না অসহায় কর্মহীন মানুষের কষ্ট, জীবন রক্ষা জীবিকার সমন্বয়, দেখতে পাচ্ছেন না সরকারের সক্ষমতা বৃদ্ধির নিরলস প্রয়াস। চোখ বন্ধ রাখলে দেখতে পাওয়া যায় না। নেতিবাচক ও দায়িত্বহীন রাজনীতির কারণে ইতিমধ্যে তারা রাজনীতির আইসোলেশনে পৌঁছে গেছে। বিষোদ্গারের ভাইরাসে আক্রান্ত বিএনপি কাজে ভালো কাজ দেখতে পায় না, তাদের মনে ছড়িয়ে পড়েছে নেতিবাচকতার সংক্রমণ। সরকার গণপরিবহনে সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর কথা থাকলেও সেটি কোনোভাবেই বাস্তবায়িত হয়নি। উল্টো বাস, লঞ্চ, অটোরিকশা সহ সব ধরনের পরিবহনেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। 60% ভাড়া নেওয়ার কথা থাকলেও কোথাও কোথাও 80% অথবা এর চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চের সামাজিক দূরত্ব বজায় থাকা দূরে থাক, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। আসলে সরকার সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে। করোনায় আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপিতে প্রাথমিকভাবে ভালো ফল মিলছে বলে জানিয়েছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা। দেশে প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান ডাক্তার মহিউদ্দিন আহমেদ খান জানিয়েছেন, আপাতত এই চিকিৎসার পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে। সফলতা পাওয়া গেলে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় এটি পুরোদমে শুরু করা হবে। মানুষের রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা বা রক্তরস। রক্তের মধ্যে প্রায় 55 ভাগই থাকে হলুদাভ রঙের এই প্লাজমা। করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ ব্যক্তিদের শরীরে এক ধরনের অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তাদের শরীর থেকে প্লাজমার মাধ্যমে সংগ্রহ করা এই অ্যান্টিবডি করোনা আক্রান্ত ব্যক্তির দেহেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ফলে বিশ্বের অনেক দেশের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে প্লাজমা থেরাপি। ভাইরাসটাকে অকেজ বা নিষ্ক্রিয় করে দেয়, তখন এই ভাইরাসটা আর শরীরে কোষের মধ্যে ঢুকতে পারে না। প্লাজমা থেরাপিটা আমরা রোগী আক্রান্ত হওয়ার প্রথম সপ্তাহে দিতে পারি, তাহলে ভালো ফল পাওয়া যাবে। কোভিড রোগীদের জন্য কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন অথবা ঔষধ না থাকাতে মানুষের প্লাজমা থেরাপি নেওয়ার আগ্রহ বেড়েই চলেছে এবং সেই অনুপাতে আমরা প্লাজমা ডোনার পাচ্ছি না। ক্লিনিক্যাল ট্রায়ালে রোগীর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানান স্বজনরাও। সম্প্রতি আমারই পরিবারের একজন অসুস্থ হয়েছিলেন এবং সেই সময় প্লাজমা থেরাপির মাধ্যমে উনি ভালো হয়েছেন, ভালো হচ্ছে। দুজন অল্প বয়স্ক মানুষ তারা এই কাজটা করেছেন, তাদেরকে আমি অসম্ভব সাধুবাদ জানাই। করোনাজয়ী যে কেউ ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে দিতে পারবেন প্লাজমা। ডোনাররা জানান, এতে ভয়ের কোনো কারণ নেই পার্শ্ব প্রতিক্রিয়া। এটি রক্ত দেওয়ার মতোই একটা সাধারণ বিষয়। আমি একটু কনফিউজ ছিলাম, কারণ আমি আগে কোনদিন রক্ত বা প্লাজমা দেইনি। রক্ত দেওয়ার পর আমরা এখন সুস্থ সবল আছি এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যখন জানতে পারি যে আমাদের ডোনেশনের মাধ্যমে আমাদের রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, তখন আমরা আসলে অনেক খুশি বোধ করি। আমরা যারা করোনা থেকে রিকভার করেছি এবং ফিজিক্যালি ফিট আছি, আমাদের সবার উচিত প্লাজমা ডোনেট করা। আমরা নিজেরা রিকভার করেছি এবং আমরা যেন অন্যদেরকেও রিকভার করতে সাহায্য করতে পারি। চিকিৎসা বিজ্ঞানে বেশ পুরনো পদ্ধতি প্লাজমা থেরাপি। 1918 সালে স্প্যানিশ ফ্লুর মহামারী, 30-এর দশকে হাম ও
ও সাম্প্রতিককালে ইবোলা সার্সের চিকিৎসায়ও এটি ব্যবহার করা হয়েছে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনার কারণে বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, তেল মজুদের ট্যাঙ্ক স্বল্পতার কারণে বাংলাদেশ এই সুবিধা নিতে পারছে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এতদিনেও মজুদের সক্ষমতা বাড়াতে পারেনি। বাংলাদেশের জন্য এটা খুবই দুঃখজনক। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। বিভিন্ন দেশে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এ কারণে ব্যাপক চাহিদা কমেছে জ্বালানি তেলের। বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম $35 বেশি, যা গত 20 বছরে আন্তর্জাতিক বাজারে তেলের সর্বনিম্ন দাম। এ সুযোগে অনেক দেশ তেল কিনে মজুদ বাড়াচ্ছে, কিন্তু বাংলাদেশ তা করতে পারছে না। কারণ বাংলাদেশেও তেলের ব্যবহার কমে যাওয়ায় মজুদ রয়ে গেছে। তাই ইচ্ছা থাকলেও কম দামের তেল কিনে মজুদ করা সম্ভব হচ্ছে না। আমার যে তেল ইম্পোর্ট করা ছিল সেটা আমি বিক্রি করতে পারছি না। আমার 3.5 লক্ষ টন তেল ইয়ারএলে পড়ে আছে। তার নিজের তেল উৎপন্ন যে করবে সেই তেল রাখার জায়গা নেই। আমি যদি এখন বাইরের থেকে আরও তেল নিয়ে এসে রাখবো কোথায়? আমার রাখারও তো জায়গা নাই। চাহিদার বিবেচনায় তেল মজুদের ব্যাপারে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আমরা যদি এটা আগের থেকে ভবিষ্যৎ পরিকল্পনা থাকতো, তাহলে কিন্তু আমরা কিছু এক্সট্রা স্টোরেজ দেশে বিল্ড করতে পারতাম। কারণ এক্সট্রা স্টোরেজটাই কিন্তু সবসময় এরকম ধরনের সিচুয়েশনের জন্যই করা হয়। স্টোরেজ ট্যাঙ্ক বিল্ড করা উচিত, ট্যাঙ্ক ফার্ম যেটা বলে, অনেকগুলা ট্যাঙ্ক যেখানে এইসব আমরা মজুদ রাখতে পারি। তেল মজুদের ব্যাপারে বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার জেরে 7ম দিনে যুক্তরাষ্ট্রের 100-রও বেশি শহরে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও লুটতরাজের ঘটনা অব্যাহত আছে। 7ম দিনে বিক্ষোভে 2 আন্দোলনকারী নিহত ও 6 পুলিশ সহ আহত হয়েছেন আরও অনেকে। এ পর্যন্ত 5000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন, নিউইয়র্ক সহ বিভিন্ন শহরে বেড়েছে কারফিউর মেয়াদ। এদিকে সাংবাদিক নির্যাতন ও বিক্ষোভকারীদের দমাতে অতিরিক্ত শক্তি ব্যবহারের জন্য নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। ট্রাম্প প্রশাসনের নানা হুমকি ধামকি সত্ত্বেও থামছে না যুক্তরাষ্ট্রব্যাপী চলা আন্দোলন সংগ্রাম। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 100-র বেশি শহরে। রাস্তায় রাস্তায় বিক্ষোভ, আগুন, সংঘর্ষ ও দোকানপাটে লুটতরাজ চলছেই। সোমবার রাতে টিয়ার গ্যাস ছুড়ে হোয়াইট হাউসের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ ও ন্যাশনাল গার্ড সদস্যরা। মঙ্গলবার সকালে আবারও বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে। বিক্ষোভকারীদের সরাতে সামরিক হেলিকপ্টার থেকে শক্তিশালী বাতাস ও ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়। এছাড়া নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডেনভার, আটলান্টা, লাস ভেগাস সহ দেশটির 100-র বেশি শহরে চলছে বিক্ষোভ ও সংঘর্ষ। আন্দোলন থামাতে ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। বিক্ষোভ দমাতে আটলান্টায় 350 আন্দোলনকারীকে আটক করা হয়েছে। এছাড়া মিনেসোটা, অকল্যান্ড সহ বিভিন্ন শহরে আরও শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন জায়গায় রাবার বুলেট, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে। এতে শিকাগো শহরে নিহত হয়েছে 2 জন আন্দোলনকারী। বাফেলো শহরে পুলিশের উপর কার তুলে দিলে 2 জন পুলিশ সদস্য আহত হন। সেন্ট লুইস শহরে গোলাগুলিতে আহত হন 4 পুলিশ সদস্য। নিউ ইয়র্ক সহ বেশ কিছু শহরে বিক্ষোভের খবর সংগ্রহে থাকা সাংবাদিকরাও নির্যাতনের শিকার হয়েছেন। এদিকে সোমবার রাতে হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রাজ্যের গভর্নরদের কঠোর পদক্ষেপে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। এতে ব্যর্থ হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সেনা মোতায়েনের নির্বাহী আদেশ জারির চরম বার্তা দেন ট্রাম্প। জর্জ ফ্লয়েডের হত্যাকারীদের কঠোর সাজার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের ইন্ধনদাতাদের জেলে ঢোকানোরও হুমকি দেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার পুলিশ প্রধান। বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার মুখ বন্ধ করুন। বিক্ষোভকারীদের শান্ত হবার আহ্বান জানিয়ে টুইট করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। উচ্চশিক্ষার মাধ্যমে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি ব্যালটের মাধ্যমে এই অবিচারের জবাব দিতে বলেছেন তিনি। আন্দোলনে শক্তি প্রয়োগের নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইরান।
এছাড়া ঘানার প্রেসিডেন্ট আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাংবাদিক নির্যাতনের ঘটনার নিন্দা করেছে যুক্তরাষ্ট্রের কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেইন। যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে প্যারিস, আমস্টারডাম, লন্ডন, বার্লিন, রিও ডি জেনিরিও সহ বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকা চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ লাখ টাকা ও ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সোমবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৪ জনের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। গত ১০ মে রাজধানীর পুরান ঢাকার নর্থ ব্রুক শাখা থেকে ন্যাশনাল ব্যাংকের সংগৃহীত টাকা ইসলামপুর শাখায় স্থানান্তর করার সময় গাড়ি থেকে ৮০ লাখ টাকার একটি বস্তা চুরি হয়। এ ঘটনায় ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ঘটনায় ডিবি পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি শনাক্ত ও গ্রেফতার করে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মন্তব্য করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এই দুর্নীতির লেশও থাকবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নগর ভবনে প্রথম কর্পোরেশন সভায় তিনি এসব কথা বলেন। ঢাকাবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাউন্সিলররাই তার পথ চলার প্রধান সঙ্গী উল্লেখ করে মেয়র তাপস বলেন, কর্পোরেশনের সকল কাজে তাদেরকে সম্পৃক্ত করা হবে। মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট উন্নয়ন ও অবৈধ দখলমুক্তকরণ কাজে কাউন্সিলরদের সক্রিয় সহায়তা কামনা করেন। নগরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধিতে যৌক্তিকভাবে নতুন নতুন আয়ের খাত সৃষ্টি করারও ঘোষণা দেন মেয়র তাপস। তবে নাগরিকদের ওপর কোনো কর বৃদ্ধি হবে না বলে উল্লেখ করেন তিনি। করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। বাংলা ভিশনকে এ কথা জানান তিনি। তবে জয় বলেন, তার বাবার জন্য পরবর্তী ৪৮ ঘন্টা ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে মোহাম্মদ নাসিমকে আইসিইউতে রেখে অক্সিজেন দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। মোহাম্মদ নাসিম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি হন। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। করোনায় আক্রান্তদের মরদেহ দাফন করে আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সস্ত্রীক হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও চলছে তার টিমের কাজ। করোনা আক্রান্ত কাউন্সিলর খোরশেদ ও তার স্ত্রী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাউন্সিলর খোরশেদ টেলিফোনে জানান, তার স্ত্রীর শ্বাসকষ্ট থাকলেও সোমবার থেকে অক্সিজেন ছাড়াই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন। তিনি নিজেও বর্তমানে ভালো আছেন বলেও জানান। এদিকে হাসপাতালে থেকেই করোনায় মৃতদের সমাহিত করার কার্যক্রম তদারকি করছেন কাউন্সিলর খোরশেদ। করোনায় মৃতদের লাশ রেখে যখন স্বজনরা পালিয়েছে, তখন কাউন্সিলর খোরশেদ ও তার টিমের সদস্যরা মৃত্যুর ঝুঁকি নিয়ে একের পর এক লাশ দাফন করেছেন। এ পর্যন্ত তারা ৬৫ জনের লাশ উদ্ধার করে দাফন করেছেন। রংপুরে মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে ছেলে সুজনকে নিয়ে পুকুরে কলার ভেলায় চড়ে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যান বাবা আজিজার রহমান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তারা। মঙ্গলবার সকালে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব পরান গ্রামের মাছের খামার থেকে বাবা ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পীরগাছা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। কুমিল্লায় ক্রেন চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন, চালক সহ আহত হয়েছেন ১০ জন। মঙ্গলবার সকালে মোহনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ক্রেন চালক নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম রেলপথের পাশে মোহনপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করছিল পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর ঠিকাদারি প্রতিষ্ঠান ফাহিম কনস্ট্রাকশন। ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় অন্য শ্রমিকরা বেঁচে গেলেও ক্রেনের নিচে চাপা পড়েন শ্রমিক হেদায়েতুল্লাহ। ডাক বিভাগের কৃষক বন্ধু ডাক সেবার মাধ্যমে রাজশাহী থেকে প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আম
ঢাকায় আনা হবে সরকারি খরচে। আজ পুঠিয়া থেকে এর উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সেন্টারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক, রাজশাহী ডাক বিভাগের পরিচালক রশিদ কুমার শীল। এখন থেকে প্রতিদিন রাজশাহী জেলার প্রান্তিক কৃষকরা কৃষি অফিস ও ডাক বিভাগের মাধ্যমে বিনামূল্যে আম ঢাকায় পাঠাতে পারবেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আনুষ্ঠানিকভাবে আম কেনাবেচার উদ্বোধন করা হয়েছে। উপজেলার রহনপুরের আম বাজার এলাকায় এর উদ্বোধন করা হয়। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, আমেরিকার মানবাধিকার পরিস্থিতি কত খারাপ তা এখন সেখানকার পরিস্থিতি দেখলেই বোঝা যায়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, বাংলাদেশে পান থেকে চুন খসলেই আমেরিকা বিবৃতি দেয়, মানবাধিকার নিয়ে কথা বলে, কিন্তু নিজের দেশের যে কি অবস্থা, কৃষ্ণাঙ্গদের উপর হামলার ঘটনা থেকেই তা বোঝা যায়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউনাইটেড হাসপাতালে আগুনে যে 5 জন মৃত্যুবরণ করেছেন এর দায় তারা কিছুতেই এড়াতে পারে না। করোনা পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা ও অবহেলার ঘটনায় সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। যেসব হাসপাতালে এ সময় রোগীদের সেবা না দিয়ে ফিরিয়ে দিচ্ছেন, রাস্তায় রাস্তায় ঘুরে রোগীরা মারা যাচ্ছে, তারা শাস্তিযোগ্য অপরাধ করছে বলে মনে করেন মন্ত্রী। সরকার যেটি চেষ্টা করছে সবাইকে ওয়ার্ন করে তারা যাতে যে কাজটি অবহেলার কাজটি করছে সেটি থেকে ফিরে এসে মানুষকে স্বাস্থ্যসেবা দেয়, কিন্তু এটি যদি ক্রমাগতভাবে করতে থাকে অবশ্যই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশে পান থেকে চুন খসলেই মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়, মানবাধিকার নিয়ে নানা প্রশ্ন তোলে। বিশ্বের অন্যান্য দেশের মানবাধিকার নিয়েও তারা প্রতি বছর রিপোর্ট পেশ করে। 25শে মে পুলিশ যেভাবে একজন কালো আফ্রিকানকে গলার উপর চেপে ধরে তাকে হত্যা করা হলো, এটি সেখানে মানবাধিকারের কি পরিস্থিতি সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সারা পৃথিবী যখন করোনায় বিপর্যস্ত, মানুষ যখন ঘরবন্দি, তখন কবিতার মাধ্যমে মানসিক ঐক্য গড়ার প্রয়াস চালালেন বাংলাদেশের লেখক আল মাসুম। সারা পৃথিবী যখন করোনায় বিপর্যস্ত, মানুষ যখন ঘরবন্দি, তখন কবিতার মাধ্যমে মানসিক ঐক্য গড়ার প্রয়াস চালালেন বাংলাদেশের লেখক আল মাসুম। করোনা নিয়ে তার লেখা কবিতা আবৃত্তি করেছেন 13টি দেশের মানুষ 13টি ভাষায়। এছাড়াও কবিতাটি আবৃত্তি করেছেন এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় বাচিক শিল্পীরা। লেখক আল মাসুম পেশায় একজন সাংবাদিক। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিক বন্ধুদের সাথে যোগাযোগ করে তার কবিতা ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্বে। ইকুয়েডরের সিনিয়র সাংবাদিক মনিকা সিসিলিয়া, জাপানের উন্নয়নকর্মী মিহা সাতো, মেক্সিকোর জুয়ান মায়েরগা, ফিলিপিনের হন সোফিয়া ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইকুয়েডর সহ বিশ্বের 13টি দেশের ভাষায় এটি আবৃত্তি করা হয়। এছাড়াও বাংলাদেশের বিখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, পশ্চিমবঙ্গের শ্রীলা মুখার্জিও বাচিক শিল্পী হিসেবে তার কবিতা আবৃত্তি করেন। করোনার এই কালে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন লেখক হিসেবে আমার একটি দায়িত্ব রয়েছে জনগণকে সচেতন করার। সেই দায়িত্ববোধ থেকে আমি 5 পর্বের একটি কবিতা সিরিজ লিখেছি। প্রথম পর্বে আমি বলতে চেয়েছি জনগণকে সচেতন করার জন্য কী করতে হবে, কী করা যাবে না। দ্বিতীয় পর্বে আমি বলার চেষ্টা করেছি যে আমাদের সাথে, মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক, সেই সম্পর্কের কোথায় কোথায় অবনতি ঘটেছে, আমরা প্রকৃতির উপরে কীভাবে অত্যাচার করেছি সেই জায়গাটুকু। সর্বশেষ পর্যায়ে এসে বলতে চেয়েছি যে প্রকৃতির কাছে আমরা আত্মসমর্পণ করেছি এবং প্রকৃতি আমাদেরকে পথ দেখাবে। মোংলায় পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বোর্ডের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আর ঠিকাদারের অনিয়মের কারণে সরকারের উন্নয়নের সুফল পাচ্ছেন না তারা। মোংলার প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভাঙ্গনে মোংলার হুলদিবুনিয়া উচ্চ বিদ্যালয়ে একটি ভবনের বেশিরভাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে মূল ভবনটিও। এই অবস্থায় ভাঙ্গন রোধে 1,24 লাখ টাকায় জিও ব্যাগ দিয়ে ভরাটের কাজ শুরু করে ডন কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু শুরুতে জিও ব্যাগে বালুর বদলে মাটি ভরাটের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আবার একই সংস্থার অধীনে মোংলা রামপালে চলছে 84টি খাল খননের কাজ। ওইসব খাল খননে মাটি কাটার বদলে স্কেভেটার দিয়ে শুধু খালের দুপাশ লেভেল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার অরিজিনাল জায়গার মধ্যে দিয়ে আমার রাস্তা গেছে, সেই রাস্তা
অর্ধেক কাটিয়ে ফেলে সেই রাস্তা লেভেল করে যাচ্ছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি খাল তো ওপার। প্রধানমন্ত্রী এখানে 1,24,00,000 টাকা বাজেট দিয়েছে, সুতরাং যেখানে দেওয়া কথা জিও ব্যাগের ভিতরে বা বালু মানে মোটা যে সিলেকশন বালিটা, সেই বালিটা না দিয়ে কন্ট্রাক্টর এখানে শুধু কাদা মাটি দিয়ে জিও ব্যাগের ভিতরে দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ রিজেক্ট করে দিছে, তো আমরা খুব দ্রুত এটাকে ফেলে আবার নতুন করে যে বালু চাইছে, এছাড়া ভালো টার্গেট নিয়ে 1 পয়েন্ট বালু চেয়েছে 1 FM, আমি 1.5 FM বালু দিয়ে এটা খুব দ্রুত কাজটা শুরু করব। পানি উন্নয়ন বোর্ডের নির্দেশের পরও ঠিকাদারি প্রতিষ্ঠান জিও ব্যাগে ভরাট করা মাটি পরিবর্তন করেনি। তবে সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এ বিষয়ে আমরা কন্ট্রাক্টরকে বলেছি এবং আমার স্পেসিফাইড বালি আনার জন্য আমরা বলছি। আমরা যখন আসছি আমাদের রেফার আসেন সাইটে, এবং তাদেরকে বলেছি যদি এটা হয়ে থাকে সম্পূর্ণ বালি আমাদের খালি করতে হবে এবং স্পেসিফাইড বালু এনে কাজ করতে। বিভিন্ন প্রকল্পের অনিয়ম ঠেকাতে সরকারের কঠোর নজরদারি চায় সাধারণ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঝিনাইদহে লিচু রক্ষায় ব্যবহার হচ্ছে কারেন্ট জাল, যাতে নিধন হচ্ছে অসংখ্য পাখি। এগুলো বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। আসিফ ইকবাল মাখনের রিপোর্টে দেখুন বিস্তারিত। কারেন্ট জালে আটকে ছটফট করছে বন্টিয়া ও শালিক। দৃশ্যটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের লিচু ক্ষেতে। লিচু রক্ষায় কারেন্ট জাল দিয়ে ক্ষেত ঘিরে রাখা হয়েছে, আর সেখানে আটকা পড়ছে টিয়া, শালিক, বুলবুলি, দৈরাজ, ঘুঘু সহ নানা প্রজাতির পাখি। চামচিকাও আটকাচ্ছে এসব জালে। কিছু পাখি মরে যাচ্ছে, আবার কোনো কোনো পাখি খেয়ে ফেলা হচ্ছে। জাল দেয় এই ফলটা ঠেকানোর জন্যে, ফলটা না ঠেকালে মানে সবই নিয়ে খেয়ে ফেলে ওরা। হয়তো 2-1টা পাখি বেঁধেছে, তাদের ফলের বাগান, লিচুর বাগান, এটা হচ্ছে রক্ষা করার জন্য আমরা টাঙাইছি। এই পাখিগুলো কি করে? এইগুলো খায়, মারাও যায় বা দেখা যাচ্ছে কিছু উড়িয়েও চলে যায়। আচ্ছা, রক্ষা করার জাল পাতা হইল ওই বাগান রক্ষা করার জন্য। কারেন্ট জালে পাখি নিধন পরিবেশের জন্য অশনি সংকেত বলে মনে করেন পরিবেশবাদী ও কৃষিবিদরা। পাখির উপকার, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ বিধায় আজকে সরকার এই পাখি নিধন নিষিদ্ধ করেছে। আড়ালে গোপনে এই বাগান মালিকরা এই কারেন্ট জাল ব্যবহার করে পাখি নিধন করছে, যেটা সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। পাখি মেরে ফেললে যে ওরা যে পোকামাকড় খেত, সেই পোকামাকড়গুলো খাওয়ার জন্য আর কেউ থাকবে না, ফলে পোকার সংখ্যা বেড়ে যাবে। তখন আমাদের অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে, এতে আমাদের পরিবেশ নষ্ট হবে এবং কৃষকদের উৎপাদন খরচও বেড়ে যাবে। পাখি নিধন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। স্থানীয় চেয়ারম্যানকে এবং মেম্বারকে ফোন করেছি, মেম্বারকে দেখতে দিয়েছি এবং ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেছি। উনি বলেছেন জাল সরিয়ে ফেলেছেন, না সরালেও আমরা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে এটি সরাবো এবং প্রাকৃতিক বন্য প্রাণী যারা আছে তাদের স্বাস্থ্য এবং তাদের বিচরণস্থল অবাধ রাখবো। পাখি নিধন বন্ধ করা না গেলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে মনে করেন সচেতন মহল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাখা তিস্তাপাড়ের জমিগুলো সেজেছে ভুট্টার গালিচায়। সেচ সহ সঠিক পরিচর্যায় অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি জমিতে চাষ হয়েছে এই ফসল। কৃষি উন্নয়ন কর্পোরেশনের সৌর বিদ্যুতের কল্যাণে কৃষকরা দেখছেন আশার আলো। চরের মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে ভুট্টার সবুজ পাতা, আর এর সাথে মিশে আছে ঘামঝরা রোদে পোড়া কৃষকের হাসি। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে আর ফসলের নিবিড়তা বাড়াতে তিস্তায় ব্যারেজ নির্মাণ শেষ হয় 1998 সালে। সেই থেকে উত্তরের কৃষকরা এর সুবিধা পেলেও যে মাটিতে ব্যারেজ তারাই বঞ্চিত এর সুফল থেকে। কিন্তু বিএডিসির এই সেচ প্রকল্প পাল্টে দিয়েছে তাদের সব ধারণা। এখন আমরা সৌরচালিত বিদ্যুৎ দিয়ে আমরা এখন পানি দিচ্ছি, এতে কৃষকের খরচ খুব কম। আগে যে ভুট্টা করছে তার সামনে যে এবার আমাদের অনেক ফলন বৃদ্ধি, অনেক বৃদ্ধি, মানে ডবলের চেয়ে বেশি আসবে, মানে ভাষা পানি পাচ্ছি, মানে অনেক কোনো আয়রন নাই। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে এলজিডির রাবার ড্যামকে কাজে লাগিয়ে ইউনিয়নের 100 হেক্টর অতিরিক্ত জমি চাষের আওতায় আনা হয়েছে। নদীর পানিতে সেচ দেওয়ার আশাতীত ফলন হয়েছে ভুট্টার। তিস্তার পানি জমিতে আমরা প্রয়োগ করতে পারি নাই, এখন আমরা প্রয়োগ করতে পারতেছি। সেই ক্ষেত্রে আমরা বছরে 3টা ফসল ফলাচ্ছি।
গেল বছর উচ্চ ক্ষমতা সম্পন্ন 40টি সোলার পাম্প দিয়ে পরীক্ষামূলক সেচ দেওয়ার প্রকল্প হাতে নেয় বিএডিসি। এবছর প্রকল্পে যুক্ত করা হয় 20টি সোলার ও 5টি বিদ্যুৎ চালিত এলএলপি। মাটির 3 ফিট নিচ দিয়ে আমরা পাইপলাইন করে, যে বাড়ির পাইপলাইন করেছি সে জায়গায় জায়গায় আমরা আউটলেট করে দিয়েছি। সেখানে কৃষকরা সহজেই তাদের জমিতে ওই আউটলেটগুলো খুলে সহজেই তারা তাদের জমিতে পানি নিতে পারছে। 60 কিলোমিটার ভূগর্ভস্থ সেচ খালের মাধ্যমে প্রকল্পের 1800 হেক্টরে সেচ দেওয়ার লক্ষ্য থাকলেও চলতি বছর 800 হেক্টরে সেচ দিয়েছে কর্তৃপক্ষ। আমরা 10টি বিদ্যুতায়িত এলএলপি একটির সাথে আরেকটি ইন্টারলিঙ্কিং আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে ইন্টারলিঙ্কিং করেছি। এতে কোনো সেচ যন্ত্র কোনো কারণে নষ্ট হয়ে থাকলে পার্শ্ববর্তী সেচ যন্ত্র থেকে পানি এনে সেটা 1 কিলো হোক, 1.5 কিলো, 2 কিলো, এটা সেই স্কিমটা তাৎক্ষণিক ইরিগেশন দেওয়া সম্ভব হবে। দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে ফসল নিরাপদভাবে তারা সেচ দিতে পারছে, পরিবেশ বান্ধব বলবো ভূপরিস্থ পানি দিয়ে, আর 2 হচ্ছে এখানে ভূগর্ভস্থ পানি ব্যবহার কমে যাচ্ছে, যেটি আমরাও চাচ্ছি পরিবেশের কারণেই। সৌরসেচ প্রকল্প চালু হওয়ায় এলাকার 1 ফসলি জমি পরিণত হয়েছে 3 ফসলে। তিস্তা সেচ প্রকল্পের সুফল পেয়ে থাকেন উত্তরের 3 জেলার মানুষ, কিন্তু যে এলাকায় নির্মাণ হয়েছে তিস্তা ব্যারেজ সেখানকার মানুষ বঞ্চিত সেচ সুবিধা থেকে। সৌরবিদ্যুতের কল্যাণে এসব মানুষের দুয়ারে সেচ সুবিধা পৌঁছে দিচ্ছে বিএডিসি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, হাতীবান্ধা, লালমনিরহাট। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবার করোনা ভাইরাস মহামারীর কারণে এবছর হজ যাত্রা বাতিল করেছে বিশ্বের সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হজ বাতিলের সিদ্ধান্ত জানান ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ফখরুল রাজি। তিনি জানান, এবছর 2,21,000 মুসল্লিকে হজে পাঠানোর কোটা ছিল ইন্দোনেশিয়ার। এর মধ্যে 90% মুসল্লি নিবন্ধন করেছিলেন। করোনা ভাইরাসে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোটা সিস্টেমের কারণে ইচ্ছা করলে সহজে হজে যাওয়া সম্ভব হয় না ইন্দোনেশিয়ানদের। হজের সিরিয়াল পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এদিকে চলতি বছর হজ এবং ওমরার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি সৌদি আরব। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হজ ও ওমরা স্থগিত রাখার কথা জানিয়েছে দেশটি। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে 3,78,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত 64,03,000-এর বেশি, আর সুস্থ হয়েছেন 29,32,000-এর বেশি মানুষ। করোনায় মৃত্যুর সারণীতে এখনও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত কয়েক ঘন্টায় মারা গেছে 19 জন। সোমবার 24 ঘন্টায় কমপক্ষে 730 জন মারা যান। এদিন সর্বোচ্চ 189 জন মানুষের মৃত্যু হয় ম্যাসাচুসেটস রাজ্যে, আর 70 জনের মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে নিউ ইয়র্ক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,07,000-এর কাছাকাছি, আক্রান্ত 18,60,000-এর বেশি। সোমবার সর্বোচ্চ 732 জন মারা যায় ব্রাজিলে। সেখানে মোট প্রাণহানি হয়েছে 30,046 জনের, আক্রান্ত 5,29,000-এর বেশি। একদিনে রাশিয়ায় 182 জন মারা গেছে। সোমবার যুক্তরাজ্যে 111, ইতালিতে 60 ও ফ্রান্সে 31 জন মারা গেছে। দীর্ঘবিরতির পর এই প্রথম 24 ঘন্টায় মৃতের সংখ্যা শূন্যে নেমেছে স্পেনে। নতুন করে অন্তত 200 জন মারা যাওয়ায় ভারতে করোনায় মৃতের সংখ্যা 5,600 পার হয়েছে, আক্রান্ত 2 লাখের কাছাকাছি। আর প্রতিবেশী পাকিস্তানে করোনায় আরও 60 জন মারা গেছে। এতে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,543 জনে। এবারে ক্লেমন খেলার সংবাদ। করোনা লড়াইয়ে ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমির অসহায় কোচদের আর্থিক সহায়তা দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে 82 জন কোচকে দেয়া হয় ঈদ উপহার। মহামারী করোনায় প্রায় 2 মাস কোচিং কার্যক্রম নেই বিসিবি তালিকাভুক্ত ঢাকা মেট্রো ক্রিকেট একাডেমিগুলোর। মূল আয়ের পথ বন্ধ বাংলাদেশ ক্রিকেট একাডেমি কোচেস অ্যাসোসিয়েশনের সদস্যদের। তাদের সহযোগিতায় এগিয়ে আসেন সাবেক জাতীয় অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আবাহনী মাঠে অর্থ প্রদান অনুষ্ঠানে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে মুঠোফোনে একাডেমি কোচদের ঈদ শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন মাশরাফি। তার পক্ষে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিনিধিরা নগদ অর্থ তুলে দেন কোচদের হাতে। বৈশ্বিক মহামারীতে আমরা সবাই বিপদগ্রস্ত, আশা করি ইনশাআল্লাহ
মহামারী কেটে যাবে এবং আমরা স্বাভাবিক কাজে ফিরতে পারবো। আমাদের নয়াল এক্সপ্রেস ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য ক্ষুদ্র চেষ্টা করা হয়েছে। আমি উপস্থিত থাকতে চেয়েছিলাম বাট পারিনি বলে দুঃখিত। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা সবাই ভালো থাকুন। ভবিষ্যতে যদি আমি আরো কিছু পারি আমরা অবশ্যই করার চেষ্টা করব। আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করলেও কাউকে পাশে পাননি আক্ষেপ একাডেমি কোচদের। দুঃসময়ে মাশরাফির এই উপকারে কৃতজ্ঞ তারা। এদের পিছনে যে তাদের তৈরি করার কিছু কারিগর, এরা কিন্তু সবসময় পিছনেই পড়ে থাকে। তো এই মহামারীর সময়ও বিভিন্ন জায়গা থেকে অনেক প্লেয়ারদেরকে সাহায্য সহযোগিতা করা হয়েছে, কিন্তু আমার মনে হয় এটাই প্রথম যে ক্রিকেট কোচদেরকে কেউ একটি খোঁজ দিল। এতে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা কোচরা একা নেই, আমাদের উপরে বটগাছ আছে। আমরা বটগাছের মতো ওনাকে পেলাম। ঢাকা মেট্রোতে 80 জন কোচের কথা ভাইয়া বলেছিল, তারপর আমি ভাইয়াকে বলেছি যে আমাদের আরও 2 জন আছে, তো 82 জনকে আর কি আমাদেরকে সহযোগিতা করেছে, উপহার দিয়েছে। মাশরাফি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সবসময় মঙ্গল কামনা করি আমাদের এই একাডেমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। মাশরাফির প্রিয় ব্রেসলেট নিলামে বিক্রিতে প্রাপ্ত অর্থের একাংশ ব্যয় করা হয় একাডেমি কোচদের সহযোগিতায়। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। বাফুফে নির্বাচনে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাউন্সিলর হিসেবে পরিচালক সালেহ জামান সেলিম অবৈধভাবে নিজে নাম জমা দিয়েছেন। অভিযোগ ক্লাবের অন্য পরিচালকদের। কিন্তু ক্লাব পরিচালনা পর্ষদের কোনো সভা হয়নি, কোনো নামও চূড়ান্ত হয়নি, জানান শেখ রাসেল কেসির ভাইস চেয়ারম্যান ইমরুল হাসান। তার সাথে বৈঠকে কাউন্সিলর হিসেবে একটি নাম প্রস্তাব করেন কয়েকজন পরিচালক। আসলে এখন পর্যন্ত শেখ রাসেল থেকে কে প্রতিনিধিত্ব করবে সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। আজকে অনেকের সাথে বসলাম, তাদের মতামত নিলাম। একজনের নামই প্রস্তাবনা আকারে এসছে, রেজা ভাইয়ের নাম আসছে এখানে। তো এই প্রস্তাবনা নিয়ে আমরা চেয়ারম্যানের সাথে বসবো। কেউ যদি চেয়ারম্যানের অগোচরে বা ব্যবস্থাপনা পর্ষদের অগোচরে কোনো কার্যক্রম করে থাকে বিএফএফ এর সাথে, তা নিশ্চয়ই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সেলিম সাহেব, আমরা জানতে পারলাম উনি নাকি নাম জমা দিয়ে দিয়েছে নিজের নাম, হয়তো টেম্পারিং করে নাম চেয়ারম্যানের সিগনেচার হয়তো নকল করে হয়তো দিয়ে দিয়েছে। তো সম্পূর্ণ অবৈধভাবে এটা হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় জরুরি পদক্ষেপ নিতে 16,276 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কর্মক্ষেত্রে যাবার নির্দেশনা প্রধানমন্ত্রীর। দেশে একদিনে সর্বোচ্চ 2,911 করোনা রোগী শনাক্ত, নতুন 37 জন সহ মোট 709 জনের প্রাণহানি, উপসর্গ নিয়ে অন্তত 13 জনের মৃত্যু। কল্যাণ তহবিলের 2 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সিলেটের শ্রমিকদের 2 গ্রুপের সংঘর্ষ। বাস ও লঞ্চের যাত্রীদের অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপিতে দেশে ভালো ফল মিলছে জানিয়েছেন চিকিৎসক ও রোগীদের স্বজনরা। সফলতা পেলে শুরু হবে পুরোদমে। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার 7ম দিনেও যুক্তরাষ্ট্রের শতাধিক শহরে সংঘর্ষ, লুটতরাজ, 5,000-এর বেশি আটক, বিক্ষোভ দমাতে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।